আজ 27 মে 2024, মার্কেট প্রায় শেষের দিকে 2:39 বাজে। আমরা মার্কেট থেকে আজকে কি পেয়েছি, কি হারিয়েছি একটু ডিসকাস করে নেব। তার আগে আমি যেটা বলে নিচ্ছি যে আমাদের আরবিআই, তোমরা নিশ্চয়ই এতদিনে খবরটা পেয়ে গেছো, 2.1 লাখ ক্রোড় মানে $2.1 ট্রিলিয়ন আমাদের গভর্নমেন্টকে একটা ডিভিডেন্ড দিয়েছে। 2.1 লাখ ক্রোড়। কাজে বুঝতেই পারছো আমাদের মার্কেট এবং আমাদের প্রসপারিটি আফটার ইলেকশন কোন দিকে যাচ্ছে। জাস্ট রকেট হয়ে যাবে, জাস্ট রকেট হয়ে যেতে পারে। তোমরা স্টে ইনভেস্টেড থাকো। এখনই কোনো কিছু যেন শর্ট টার্ম প্রফিট বুক করে, ছোট প্রফিট বুক করে বেরিয়ে যাও না, একটু হোল্ড করে রাখো। হতে পারে সেটা একটু নিচের দিকে আসছে। তোমরা দেখছো তোমাদের পোর্টফোলিও, যেটা সমস্যা আমার কাছে সবাই জিজ্ঞেস করে এবং আমারও প্রবলেম হয় যেগুলো সবার কাছে, সেগুলো জিনিসটা হচ্ছে যে তোমাদের যেটা পোর্টফোলিওতে রয়েছে, দেখছো আজকে খুব ভালো মার্জিন হয়েছে, খুব ভালো প্রফিট হয়েছে, কালকে হয়তো একটু মার্কেটটা পড়লো, তোমাদের পোর্টফোলিও একটু ডাউন দেখাচ্ছে। তখন তোমাদের কি মনে হবে যে যতটুকু প্রফিট হয়েছে আগে বের করে। এই ভুলটা কিন্তু এখন একদম করো না, কারণ এইটা হচ্ছে হাই টাইম, এটা হচ্ছে প্রপার টাইম টু ইনভেস্টমেন্ট। 4 তারিখ আমাদের 4 জুন হচ্ছে আমাদের ইলেকশনের রেজাল্ট, 4 জুন। কাজে 4 জুন অবধি তো এখন 1 তারিখ 2 তারিখ মার্কেট বন্ধ, শনি রবি পড়ে গেছে। 3 তারিখ বোঝা যাবে কিছুটা, তোমার ইলেকশনের যে সার্ভেগুলো হয় সেগুলোর ওপরে কিছুটা বোঝা যাবে। আর 4 তারিখে আমাদের সবথেকে বিগ ইভেন্ট, আমাদের লোকসভা ইলেকশনের রেজাল্ট আসতে চলেছে। কাজেই স্টে ইনভেস্টেড। মার্কেট কিন্তু এখন রকেট বুম, অর্থাৎ এখন কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট ঢুকতে শুরু করেছে। এক সেকেন্ড, তোমাদের এই একটা সাইট আছে নিফটি ট্রেডার, এইখানে পরিষ্কার সব কিছু ডিটেলসের ডেটাগুলো দেয়া থাকে। একটু যদি তোমরা সার্চ করে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেরকম টপ গেনার, টপ লুজার আজকের রয়েছে, সেরকম কিছু ডেটা থাকে। ডেটাগুলো হচ্ছে এই দেখো, এফআইআই অ্যাক্টিভিটিস, এফএনও অ্যান্ড ক্যাশ, এই সেক্টরটা, এইটাকে আমি একটু যদি ক্লিক করি কি বেরোবে দেখো। এফআইআই অ্যাক্টিভিটিস, এফআইআই এখানে স্টক অপশন বাই করেছে। এটা কোন 24 তারিখ, 24/5, টোটাল বাই হয়েছে 12449। এটা কিন্তু ক্রোর এসব। আর ওভারঅল 24/5 স্টক ফিউচার সেল করেছে, ইন্ডেক্স অপশনও সেল করেছে, আবার ইন্ডেক্স ফিউচার বাই করেছে। তাহলে ওভারঅল দেখা যাবে এখানে নেট এফআইআই ডিআই অ্যাক্টিভিটিস, এফআইআই, আমি এখানে এফআইআই শুধু দেখাচ্ছি। এফআইআই কিন্তু নেট সেল করেছে, নেট বাই দেখো, আগে যেরকমভাবে কন্টিনিউ সেলিং হচ্ছিল সেই সেলিংটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে 10 তারিখে, অতটা সেল হচ্ছে না। 10 তারিখে 10ই মে টোটাল বাই করেছিল 11,603 কোটি আর সেল করেছিল 13,000। তার মানে নেট সেল ছিল 2,117 কোটি। তারপরে ছিল 4,400, 4,000, 2,800, 775। এবার দেখো আস্তে আস্তে কিন্তু এগুলো কমতে শুরু করেছে। 17 তারিখে পজিটিভে আছে, 21 তারিখে খুব সামান্য নেগেটিভ, 22 তারিখে আবার একটু সেল হয়েছে, 23 তারিখে খুব ভালো রকম পজিটিভে ছিল এবং
24 তারিখ সামান্য একটু নেগেটিভে ছিল। তাহলে ওভারঅল কিন্তু এফআইআই সেন্টিমেন্ট কিন্তু এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর যদি ডিআইআই আমরা চেক করি, ডিআইআই দেখো কন্টিনিউয়াস কিন্তু বাই করে গেছে, অর্থাৎ এফআইআই যতটা ফেলার চেষ্টা করছে ডিআইআই কিন্তু সেটাকে আবার সাপোর্ট দিয়ে তুলে দিচ্ছে, যার জন্য আজকে মার্কেটে আগে যেটা হতো এফআইআই ফেলে দেওয়া মানে মার্কেটে ক্র্যাশ এসে, আজকে কিন্তু সেই জিনিসের সিনারিও নেই। আজকে এফআইআই ফেলছে আর ডিআইআই বাই করছে, অ্যাডজাস্ট করে মার্কেটকে ওপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। আজকে তোমরা যদি নিফটি চার্টও দেখো, এখন লাইভ মার্কেটে চলছে, আমরা নিফটি 50 চার্টটাকে যদি দেখে নিই একবার, ডেইলি চার্ট, ডেইলি চার্টে ক্লিয়ার বাই রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু গত দিনের লো, যতক্ষণ না গত দিনের লো ব্রেক হচ্ছে ততদিন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড বলা যাবে না। গত দিনের লো এখনো ব্রেক হয়নি এবং গত দিনের হাই ব্রেক হওয়ার পরেও একটা সাস্টেন করছে এই জায়গাতে, এবং এখানে অনেকে হয়তো বলবে একটা ডোজি ফর্ম করেছে, হয়তো পরের দিন ফেলে দিতে পারে, ফেলতেই পারে, এটা কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট দাঁড়িয়ে আছে, এই জায়গাটাতে সাপোর্ট আছে 22,750-এ একটা সাপোর্ট আছে। এই 22,750 যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পজিটিভ বায়াস, আমরা কিন্তু পজিটিভ ধরেই এগোবো, অর্থাৎ এখান থেকে ব্রেকআউট হয়ে মার্কেট ওপর দিকে যাবে, এটাই আমরা ধরে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখানে এডিএক্স ওপর দিকে আছে, এমএসিডি এখানে খুব ভালো পজিশনে আছে, আরএসআই 69 এখনো ওভারবট হয়নি, কাজেই এখনো পর্যন্ত পোটেনশিয়াল রয়েছে এবং মার্কেট কিন্তু এখনো পর্যন্ত ওপর দিকে যাওয়ার হাই চান্স আছে। কাজেই এখন যারা মনে করছো, ভাবছো যে এখন ইনভেস্ট করবো না বা এখন আর একটু রেজাল্টটা দেখে নিই, আমার মনে হয় তোমাদের সময়টা চলে যাবে, কারণ যা করার এখনই করতে হবে, এরপরে কিন্তু আর তোমাদের মধ্যে সেই সুযোগটা পাবে না, এরপর মার্কেট যদি বুম হয়ে যায় তোমরা কিন্তু হাত কামড়াবে। কাজে এখন আমাদের মার্কেটের ওপরে ভরসা রাখতে হবে, আমাদের মার্কেটে এখন পুরো ফ্লো রয়েছে, পোটেনশিয়াল রয়েছে, এবং যদি আমরা নিফটি চার্টটাকে ডেইলি চার্ট কি উইকলি চার্ট করে নিই একটু, তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। উইকলি চার্টে মানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড, একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ড চলছে, অর্থাৎ নিচে যাওয়ার কোনো সাইন কিন্তু এখনো পর্যন্ত নেই। র্যালিটা স্টার্ট হয়েছিল এখান থেকে, কারণ তার আগে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। দেখো মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, যেই এই লেভেলটার উপরে চলে গেল আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, ছোট ছোট আপস অ্যান্ড ডাউনস করতে করতে কিন্তু মার্কেট আস্তে আস্তে ওপর দিকেই যাচ্ছে। কাজেই এখন যদি কেউ স্টক বাই করো, একটু ভালো স্টক বেছে রাখো, ভালো স্টকের পোটেনশিয়াল দেখে রাখো, কোন স্টক তোমরা বাই করতে পারো বা কোন স্টকে, আমি তো অবশ্যই আছি তোমাদের সাথে সেই সাহায্য করার জন্য, কিন্তু তোমরাও একটু নিজেরা রিসার্চ করো, শুধুমাত্র আমার কথার উপর ভরসা করে কখনোই কিছু করবে না, নিজেরাও একটু রিসার্চ করে দেখে নাও কোন স্টকে তোমাদের এখন বাই করলে মোটামুটি ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তা তোমরা এখন কিছু স্টক আমি তোমাদের দু একটা দেখাতে পারি, অবশ্যই এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা অনলি ফর এডুকেশন পারপাস, এটাকে তোমরা দেখতে পারো, ওয়াচ করো, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না, যত তোমরা প্র্যাকটিস করবে সে তত তোমাদের চোখ মানে একদম প্রপার ছবিটা দেখতে পাবে এবং ততই দেখবে তোমাদের ক্লিয়ারিটি আসছে। অর্থাৎ একই চার্ট, আমি আগের দিনও বলেছি, একই চার্ট একজন বায়ারও দেখছে একজন সেলারও দেখছে, যে বায়ার দেখছে সে ভাবছে আমি বাই করবো কখন, যে সেলার দেখছে সে ভাবছে আমি সেল করবো, অর্থাৎ বাই এবং সেল কন্টিনিউয়াসলি সবাই খুঁজছে, অপরচুনিটি খুঁজছে। যে বায়ার হবে যার মেন্টালিটি বাইং অপরচুনিটি খোঁজার জন্য, আর যে সেলার হবে তার মেন্টালিটি হবে সেলিং অপরচুনিটি। যেমন ধরো কেউ ভাবে আমি এখন সেল করবো, দুম করে যদি কেউ এখন সেল করে এখান থেকে রিটার্ন চলে যেতে, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কখনোই সেল করা উচিত না, এই সমস্ত জায়গাগুলোতে প্রফিট বুক করা উচিত, সেল নয়। ফ্রেশ সেল কখন আসবে? ফ্রেশ সেল হবে যখন এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট হবে বা ব্রেকডাউন হবে। এই ট্রেন্ড লাইনটাকে যদি আমরা ব্রেকডাউন বলি এবং এর 50%-এর নিচে, অর্থাৎ যদি এখানে একটা ফিবোনাসি ড্র করা হয়, এখনও কিন্তু এটার মধ্যে কোনো সেলিং অপরচুনিটি আসেনি, এখন এটা যেটা হয়েছে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের প্রফিট বুকিং,
প্রফিট বুকিংয়ের অপরচুনিটি এসছে, কিন্তু সেলিং অপরচুনিটি এখনো পর্যন্ত আসেনি। সেলিং অপরচুনিটি কোথায় আসে? সেলিং অপরচুনিটি অ্যাটলিস্ট 50%-এর নিচে, অথবা এখানটাতে সেলিং অপরচুনিটি, অর্থাৎ আমাদের সেল হবে, ফ্রেশ সেল হবে এখান থেকে, আর অথবা 200 EM এর নিচে। কিন্তু যেহেতু 200 EM এখন আপ ট্রেন্ডে আছে, তাই এখান থেকে নিচে না গিয়ে এখান থেকে আবার রিটার্ন খেয়ে উপরে চলে যেতে পারে, অর্থাৎ কিছুটা রিট্রেস হয়ে নিচে এলো, শর্ট টার্ম প্রফিট বুকিং হলো, হওয়ার পরে আবার ফ্রেশ মার্কেট হালকা হয়ে গেল, আবারও মার্কেট উপর দিকে চলে গেল। এই হচ্ছে এখন মোটামুটি পয়েন্ট অফ ভিউ, মার্কেটের পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ একটা এন প্যাটার্ন ফর্ম করছে, এন প্যাটার্ন ফর্ম করার পরে এই যে সাপোর্ট জোন এখানে এসে দাঁড়াচ্ছে, এখানে এসে হল্ড করবে, হল্ড করার পরে যখন এটা ব্রেক করবে তখন কিন্তু আবার এটা উপর দিকে চলতে শুরু করবে। একদম সিম্পল লজিক, এখানে কোনো রকেট সায়েন্স নেই। সবসময় চার্টকে সিম্পলভাবে দেখবে, যত তোমরা সিম্পলভাবে দেখবে তত তোমাদের পক্ষে কাজ করাটা সুবিধা হবে। আফটারঅল আমরা মার্কেটের লোক, মার্কেটকে নিয়েই সারাদিন থাকি, কাজে মার্কেটকে যত আমরা ক্লোজলি অবজার্ভ করব, তার প্রতিটা খুঁটিনাটিকে ভালো করে অবজার্ভ করতে হবে, তাহলেই দেখবে পরিষ্কার হয়ে আছে তোমাদের চিত্রটা, ছবিটা পরিষ্কার। এখানে যখনই একটা মুভমেন্ট হচ্ছে সবসময় বুঝতে হবে কোথায় আমার এন্ড প্যাটার্ন, অর্থাৎ রিট্রেসমেন্ট কোথায় হচ্ছে। রিট্রেসমেন্ট হওয়ার পরে যে লোটা তৈরি হচ্ছে, সেই লোটা যেন ব্রেক না করে। কন্ডিশন একটাই, আমার যেটা লো সেটা কিন্তু সবসময় প্রোটেক্টেড থাকতে হবে, এবং যেটা হাই সেটাকে আমাকে ব্রেক করতে হবে। এইটাই হচ্ছে একমাত্র কন্ডিশন মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য, আদার কোনো কন্ডিশন নেই। আর যে যা খুশি বলুক, যত ইন্ডিকেটার লাগাও, যা ইচ্ছা লাগাও, আসল জিনিস কিন্তু হচ্ছে এই থিওরির ওপরে যদি তোমরা বেশ করতে পারো, তাহলে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তোমরা প্রফিটেবল থাকবে। হয়তো প্রত্যেক দিন প্রফিটেবল হবে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ দেখা যাবে তুমি প্রফিটেবল রয়েছো। এটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। আমরা হয়তো প্রত্যেক দিন প্রফিটেবল হচ্ছি না, কারণ মার্কেট তো সবসময় আমাদের ডিরেকশনে চলবে না। আমরা ভাবছি এখান থেকে গেলে বাই করবো, দেখা গেল এখান থেকে একটু গেল, গিয়ে আবার এখান থেকে প্রফিট বুক হয়ে গেল। কারণ এটা তো অ্যাকচুয়ালি অপারেট করছে অপারেটররা, এবং তারা মার্কেটের সেন্টিমেন্টটা আমাদের থেকে অনেক ভালো বোঝে। আমাদেরকে খালি মার্কেটকে রুলসটা ফলো করতে হবে। রুলসটা যদি আমরা কন্টিনিউ ফলো করতে থাকি, হয়তো একদিন হলো প্রফিট, দুদিন হলো, 3 দিনের দিন প্রফিট হলো না, তারপরের দিন প্রফিট হলো না, তারপর দিন আবার প্রফিট হলো, তারপর দিন আবার প্রফিট হলো। এই যে আমার এতগুলো দিন 6টা 7টা 8টা দিন আমরা কাজ করলাম, দেখা গেলো 2 দিন লস হলো আর 4 দিন প্রফিট হলো, 6 দিনের মধ্যে 2:4, তার মানে আমার আলটিমেটলি আমি প্রফিটেবল। তাহলে এই যে রুলসটা আমাদের থাম রুল বানিয়ে নিতে হবে। থাম রুলটা হচ্ছে আমার যখনই কোনো মার্কেটের মুভমেন্ট আসবে, সবসময় যদি বাই সাইডে দেখি সবসময় এইভাবে যাবে, আর যদি সেল সাইডে দেখি তাহলে সবসময় এইভাবে যাবে। অর্থাৎ একটা লো, সেই লোটা কখনো ব্রেক করা চলবে না। লো যদি ব্রেক হয়ে গেল তাহলে এইটা এন প্যাটার্নটা ক্যান্সেল হয়ে গেল, এই প্যাটার্নটা আর কোনো ভ্যালু থাকছে না। এই প্যাটার্নটা ততক্ষণ ভ্যালু যতক্ষণ আমার এই লোটা প্রোটেক্টার আছে, এই লোটা প্রোটেক্ট করলো। এইখানে এসে আমাদের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স যখন সাপোর্ট তৈরি করছে, অর্থাৎ এইখানে আমরা বাই করব না, আমাদের বাই হচ্ছে এইখানে। আমাদের বাই সবসময় হবে আফটার রিট্রেসমেন্ট। এখানে গিয়ে এটা বাই ব্রেকআউট হলো, এখানে এসে আমার বাই হলো, এবং এই বাইয়ের নিচে আমার স্টপ লস থাকবে। আমি এখানেও স্টপ লস দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে স্টপ লসটা অনেকটা বড় হয়ে যাবে, অর্থাৎ আমার লসটা অনেক বড় হয়ে যাবে। আমার এইখানে আমি বাই করব, এখানে আমার স্টপ লস থাকবে। এখান থেকে যখন এটা ব্রেক করবে, এটা অবশ্যই ব্রেক করবে, তখন আমি এখানে গিয়ে আমার স্টপ লসটাকে আমার এইখানে তুলে দিলাম, অর্থাৎ এর নিচে। যদি আমার হোল্ডিংয়ের প্রয়োজন থাকে 2-3 দিনের জন্য, এগুলো সব আমি ট্রেডিং পারপাসে বোঝাচ্ছি। আর যদি এইখান থেকে আবার রিট্রেস করে এখানে যায়, তখন আমার এই স্টপ লস আবার এইখানে উঠে যাবে। অর্থাৎ আমার প্রথম স্টপ লস ছিল এইখানে, এটা 1 নম্বর, নেক্সট স্টপ লস হলো এইখানে, এটা 2 নম্বর, তারপরে স্টপ লস হবে এখানে, এটা 3 নম্বর। অর্থাৎ আমার স্টপ লস শিফট হচ্ছে এবং তার সাথে সাথে আমার টার্গেটও এগোচ্ছে। এবার যখন দেখা যাবে যে এখানে কোনো রেজিস্ট্যান্স ফেস করছে, আমি এখানে প্রফিট বুক করে নেব। তাহলে আমার আলটিমেটলি এটা হচ্ছে আমার থাম রুল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে জাস্ট এর অপোজিট, তোমরা হিসাব করে নেবে। এইভাবে যদি কখনো ট্রেড নিতে পারো, তাহলে আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তোমরা আলটিমেটলি প্রফিটেবল থাকবে। দেখো এখান থেকে কিন্তু একটা ব্রেকডাউন দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে এসে কিন্তু মার্কেট একটা ব্রেকডাউন দিয়েছে, ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়েছে এইখানটাতে। এই যে মার্কটা দেখছো, এটা হচ্ছে 30 মিনিটের, আজকের 30 মিনিটের একটা রেঞ্জ।
এই 30 মিনিটের রেঞ্জের ওপরে এসে যে জিনিসটা আমরা বলছিলাম, এইখানে এসে এই রেঞ্জটাকে কিন্তু ব্রেক করা চলবে না। অর্থাৎ যদি আমরা এখান থেকে এটাকে স্টার্টিং পয়েন্ট ধরি, তাহলে এই যে স্টার্টিং পয়েন্ট এই এসছে, এই রিট্রেস হয়েছে, এন প্যাটার্ন ফর্ম করেছে, তাহলে আমার বাই কোথায় হতে পারে? বাই হবে এইখানটাতে। আবার অনেকে বলতে পারে এখান থেকে এখানে রিট্রেস করার পরে বাই, সেটা অনেক সেফ বাই হবে। আর এখানে যারা বাই করবে তারা খুব অ্যাগ্রেসিভ বায়ার, তারা এই রিট্রেসমেন্টটাকে ক্যালকুলেট করবে না, তারা এখানেই বাই করে নেবে। কারণ এখান থেকে যখন একটা ট্রেন্ড চলছে তখন এইখানেই বাই করে নিতে পারে, বা এখান থেকে অ্যাকচুয়াল বাই হওয়া উচিত এইখানটাতে। একটুখানি ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে একটা রিট্রেসমেন্টের পরে যখন যাবে সেই বাইটা কিন্তু খুব বড় সড়ো বাই হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে যে জিনিসটা, এখানে যে রিট্রেসমেন্ট হয়েছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট, এটা কিন্তু সেল নয়, এখনও মার্কেট সেলে আসেনি। মার্কেট কখন সেলে আসবে? 50%-এর নিচে, অর্থাৎ 50%-এর নিচে যখন আসবে সেখানে সেল, ফ্রেশ সেল। কিন্তু এখানে 200 মুভিং অ্যাভারেজের সাপোর্ট রয়েছে, অর্থাৎ এইখানেও সেলটা খুব রিস্কি সেল হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো সেল নেই। তার মানে গোটা ট্রেন্ডের মধ্যে এখনও কোনো সেল নেই, এখন অনলি বাইং অপরচুনিটি খুঁজতে হবে। আমার কোথায় বাইং অপরচুনিটি? সেলিং অপরচুনিটি এখানে কোথাও চোখে দেখা যাচ্ছে না। এখানে যদি সেলিং অপরচুনিটি আছে, লাস্টে এখানে দেখা যাচ্ছে 200 EM এর সাপোর্ট রয়েছে, এটা মেজর সাপোর্ট, এবং 200 EM এর মুখটা দেখো ওপর দিকে রয়েছে, তার মানে এটা আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে কখনো সেলিং অপরচুনিটি খোঁজা উচিত নয়, সবসময় ডাউন ট্রেন্ডে আমাকে সেলিং অপরচুনিটি খুঁজতে হবে। আপ ট্রেন্ডে যখন থাকবে তখন বাইং অপরচুনিটি খুঁজতে হবে। এখানে আমার বাই কোথায় হবে? জাস্ট এই লাইনের ওপর, সিম্পল লজিক। এখানে কোনো বাই নেই, এটা এসে রিট্রেস হয়েছে, আজকে তো মার্কেট শেষই হয়ে যাবে। কালকে যদি দেখা যায় যে এখান থেকে মার্কেট শুরু হচ্ছে, অর্থাৎ দেখা গেল হয়তো গ্যাপ আপ শুরু হলো, বা এখানে কোনো একটা জায়গায় খুললো, তাহলে কি আমি এখানে বাই নিয়ে নেবো? এখানে বাই নেবো না, তখন আমাকে ওয়েট করতে হবে এই যে রেজিস্ট্যান্সটা ছিল এইটাকে যখন সাপোর্ট বানাবে। অর্থাৎ মার্কেট এখানে খুললো, গ্যাপ ফিল করার জন্য এখানে চলে এলো, এখানে চলে আসার পরে আবার একটু গিয়ে এখানে এসে আবার রিট্রেস করছে। এখান থেকে যখন যাবে তখন কিন্তু আমরা ডাইরেক্ট এই টার্গেট অ্যাচিভ করতে পারি। ডাইরেক্ট তো হয় না, এটা আপ ডাউন করতে করতে এখানে চলে যেতে পারে। কাজে এইখানটাতে আমাদের সেল হবে, বাই হবে, ফ্রেশ বাই। এখন কোনো বাই বা সেল কিচ্ছু নেই, এখন নো ট্রেডিং জোনে রয়েছে। এই জায়গাটা আমার জাস্ট নো ট্রেডিং জোন, এখানে কোনো ট্রেড জোন নেই। কাজে এখানে আমাকে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে হবে। মার্কেট যদি এখান থেকে ভেঙে এখানে চলে আসে, তাহলে এখান থেকে একটা বাই হতে পারে 50%-এর ওপর। এখান থেকে একটা বাই হতো, কারণ ততক্ষণে 200 মুভিং অ্যাভারেজ এখানে চলে আসবে। আর একটু ক্লিয়ার করে এঁকে দিই, যদি দেখা যায় যে মার্কেট এখান থেকে এখানে চলে এলো, এখান থেকে এখানে চলে আসছে, কেন না এটা 200 মুভিং অ্যাভারেজের থেকে ডিস্টেন্সটা দেখো কতটা বেশি, অনেকটা বেশি ডিস্টেন্স। সেই ডিস্টেন্সটা কভার করার জন্য 200 মুভিং অ্যাভারেজও এগোচ্ছে আর স্টক এগোচ্ছে। আসার পরে এই জায়গাটাতে এসে দেখা গেল দুজনে মিট করছে, এখানে এসে একটুখানি সাইডওয়েজ হওয়ার পরে সেখানে আবার নতুন ফ্রেশ বাইং হতে পারে, এটা একটা পয়েন্ট। এগুলো সবই অ্যাডভান্স লেভেলে। তোমাদের যদি বিগিনিং লেভেল হয় তাহলে বিগিনিং লেভেলে কখনো এই ধরনের বাই নেবে না। যারা সবে সবে শুরু করেছো মার্কেটের কাজ, তাদের জন্য বলছি তোমরা সবসময় সেফ সাইডে থাকবে। এগুলো যারা আমরা যেমন 14-15 বছর এই মার্কেটের সাথে লেগে রয়েছি, আমরা হয়তো এইসব জায়গা থেকে বাই খুঁজে নিতে পারবো, কিন্তু তোমরা কখনোই এরকম ধরনের বাই খুঁজবে না যারা বিগিনিং লেভেলে রয়েছে। সবসময় চেষ্টা করবে এই সব জায়গা থেকে, যেখানে তোমাদের এন প্যাটার্ন ব্রেক হচ্ছে সেখান থেকে বাই নেওয়া। সেখান থেকে বাই নিলে অনেক মানে তোমাদের রেশিওটা অনেক বেশি হবে, উইনিং রেশিওটা অনেক বেশি হবে, লেস দ্যান রাদার দ্যান লুজিং রেশিও। তোমাদের উইনিং পার্সেন্টেজ অনেক বেশি থাকবে। কাজে এই জায়গাটা থেকে সবসময় খেয়াল রাখবে যে আমার এন প্যাটার্নটা যেন সবসময় ব্রেক হওয়ার সময় আমি বাইটা নিই, বা এটাকে রিট্রেস করার পরে যেন এই বাইটা নিই। এই ক্ষেত্রে এই বাইটা হচ্ছে সব থেকে ভালো বাই, এই বাইটাকে ফলো করার চেষ্টা করো। আর একটা জিনিস এটা বলার, যে এখন মার্কেটের মধ্যে আপট্রেন্ড রয়েছে, এখন সবসময় তোমরা মার্কেটে ইনভেস্টেড থাকো। যারা ইনভেস্টার তাদের জন্য বলছি তোমরা ইনভেস্ট করো। কোথায় কোথায় ইনভেস্ট করতে পারো? এখন যেগুলো সব থেকে রানিং প্রজেক্ট, মানে অন্তত 2030 পর্যন্ত সোলার সেক্টরে দেখতে পারো, এই ইভি সেক্টর আর এআই সেক্টর, এই তিনটে সেক্টরের মধ্যে কিন্তু, আর অটো সেক্টর, এই চারটে সেক্টরের ওপরে তোমরা কোনো ভালো স্টক, আমি নেক্সট এপিসোডে আমি আবার তোমাদের এই চারটে সেক্টরের ওপর কিছু ভালো স্টক রেকমেন্ড করব, যেগুলো তোমরা স্টাডি করতে পারো, দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই থাক। যদি তোমাদের আমার অ্যানালিসিস ভালো লাগে, বা আমার যদি মনে হয় যে এখান থেকে তোমরা কিছু শিখতে পারছো,
তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি করি, কাজেই তোমরা কমেন্ট করো, তোমাদের যে কোনো ডাউট থাকলে আমাকে জানাও, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করি।